আচ্ছা, প্রেম ঠিক কাকে বলে বলুন তো? ত্যাগেই কি প্রেমের মূল্যায়ন, নাকি ভোগে? প্রেম কি বন্ধুত্বকেও টেক্কা দিতে সক্ষম, নাকি প্রেম শুধু একটা ক্ষণিকের ভালো লাগা যা বন্ধুকেও শত্রু বানিয়ে দেয় আর মানুষকে বানিয়ে দেয় পিশাচ? এত কিছু প্রশ্ন না হয় থাক, আপনারা উত্তর খুঁজতে থাকুন এবং শুনতে থাকুন আমাদের আজকের গল্পটা। নমস্কার, আপনারা শুনছেন রাতের গল্প। রাতের গল্প মানেই মন ভালো করার গল্প। রাতের গল্পে আজ আপনারা শুনবেন লেখিকা প্রজ্ঞা চক্রবর্তীর কলমে প্রেমটা ছিল অন্যরকম। আবারও আপনাদের কাছে একটাই অনুরোধ, আমাদের গল্পগুলি শুনুন এবং প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দিন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও নতুন নতুন গল্প শোনার জন্য। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প, প্রেমটা ছিল অন্যরকম। গল্প কিংবা উপন্যাসের পাতা যে এত সহজে বলে দেয় ভালোবাসার কোনো ভেদ নেই, সেখানে গরিব বড়লোক, কালো ফর্সা কোনো কিছুর দাম নেই, শুধু হয়ে যায়, তা যে কতটা সত্যি তার প্রমাণ আমরা আমাদের এই ছোট জীবনে কখনোই পাই না। আর পেলেও তা বেশিরভাগ সময় আমাদের জন্য নিয়ে আসে হতাশা, যা আমাদের গোটা জীবন, গোটা আমিটাকেই বদলে রেখে দেয়। এই কথাগুলো রুদ্র একজনকে খুব বলতো। আজ সেই মানুষটা আর নেই, তবে তাকে মজা করে বলা প্রতিটা কথাই যেন ওর জীবনে অক্ষরে অক্ষরে মিলে গেছে। এখন বাকি শুধুই ভালোবাসার কথা বলা মেয়েটা। এসব ভাবতে ভাবতেই তৈরি হয়ে বেরিয়ে পড়ল রুদ্র। আজ তার কলেজে প্রথম দিন। অবশেষে কমার্স নিয়ে সিটি কলেজে ভর্তি হতে পেরেছে সে। যদিও পড়াশোনা চলে তার স্কলারশিপের টাকায়, তাও একটা ভালো কলেজে চান্স পাওয়া, তাও আবার ঘুষ ছাড়া, এটা সত্যি ভাগ্যের ব্যাপার মনে হয় তার কাছে। বাস থেকে গড়িয়াহাটে নেমে 5 মিনিটের হাঁটা পথে কলেজ। আজ প্রথম দিন কলেজে, তাই একটা অদ্ভুত উত্তেজনা কাজ করছে রুদ্রর ভেতর ভেতর। একটা নতুন জীবন শুরু হচ্ছে ওর। স্কুল জীবন শেষ করার পর সেই সব বন্ধুদের সাথে আর বিশেষ যোগাযোগ রাখতে চায়নি রুদ্র, তাই এই কলেজটাই বেছে নিয়েছে। বাড়ি থেকে বেশ অনেকটা দূর হলেও তাদের সাথে যাতে কোনো রকম যোগাযোগ না থাকে, সেই জন্য এত দূরে আসতেও সে দুবার ভাবেনি। কলেজে প্রবেশ করে নিজের ক্লাস খুঁজে নিয়ে চুপচাপ এক পাশে গিয়ে বসে পড়ে সে। ইতিমধ্যেই ক্লাসে অনেকে চলে এসেছে। সবাই নিজেদের মতোই বন্ধু বান্ধব নিয়ে বসে আছে, তবে ও সেদিকে কোনো রকম খেয়াল না করে নিজের ফোন নিয়েই গান শুনতে থাকে। আরও কিছুক্ষণ পর আরও দুজন ছেলে এসে ওর পাশে বসে। হ্যালো, তোর নাম কি? ছেলেটার প্রশ্নে কান থেকে হেডফোনটা খুলে একবার তার দিকে তাকায়, তারপর মৃদু হেসে বলে, আমার নাম রুদ্র সেন। তোমার? হে, আমরা তো সমবয়সী, এক ক্লাসেই পড়ি। তুমি বলছিস কেন? না, আসলে আমি এরকম হঠাৎ করে কাউকে তুই বলতে পারি না। এসব তো শুনবো না, তুই বলতেই হবে। বাই দ্য ওয়ে, আমার নাম শুভ। আজ থেকে আমরা দুজন ভালো বন্ধু। আচ্ছা ঠিক আছে, তুই করেই বলবো। এরপর রুদ্রর তার সাথে বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায়। কলেজের প্রথম দিন গিয়ে যে বন্ধু হয়ে যাবে তাও কখনো ভাবেনি। ওরা বসে বসে গল্প করছিল, এমন সময় আরও একটা ছেলে এসে শুভর পিঠে একটা চাটি মেরে বলে, বাহ ভাই বাহ, আমাকে ভুলে গেলি? এই তো সেদিন ডায়লগ দিচ্ছিলি, আর আজ? আরে রিল্যাক্স ইয়ার, আমি তোকে ভুলিনি। আর ও একা বসেছিল তাই এসে ভাব করলাম। হ্যাঁ, হয় হয় জানি তো। এই বেশি সেন্টিমেন্ট দেখাস না তো। বস এখানে। ও হলো রুদ্র, ওকে হাই বল। হ্যালো, আমি নীল। ওর সাথে একদম কথা বলবি না। ব্যাটা নতুন বন্ধু পেলেই পুরনোদের ভুলে যায়। তবে রে, ওদের এইরকম দেখে রুদ্র হেসে ফেলে। কলেজে এসেও যে এইরকম বন্ধুত্ব থাকে তাও ওর জানা ছিল না। ধীরে ধীরে নীলের সাথেও ওর বন্ধুত্ব হয়ে যায়। এভাবেই দেখতে দেখতে প্রায় 1 মাস কেটে যায়। এখন ওদের সাথে খুব ভালোভাবে সহজে মিশতে পারে। একদিন কলেজে গিয়ে ও লক্ষ্য করে শুভ আর নীল দোতলার ক্লাসের সামনে দাঁড়িয়ে এক মনে কি যেন দেখে চলেছে। কিরে,
এভাবে কি দেখছিস তোরা? ওই মেয়েটাকে দেখতে পাচ্ছিস? কোন মেয়ে? আরে ওই মেয়েটা। তো হলোটা কি? আর তোরা এত দূর থেকে দেখছিস কেন? কাছে গিয়ে দেখ। পাগল নাকি? কেসটা কি বলতো? কাল তো তুই আসিসনি, ওর সাথে ইউনিয়নের ছেলেদের খুব ঝামেলা হয়েছে। ঝামেলা এক পর্যায়ে হাতাহাতি পর্যন্ত চলে গিয়েছিল। স্যারেরা এসে কোনোভাবে সামাল দিয়েছিল। আজও মনে হচ্ছে কোনো একটা ঝামেলা হতে চলেছে। শুভর কথাগুলো শুনে রুদ্র আরেকবার সামনের দিকে তাকায়। সেখানে বেশ অনেকগুলো মেয়ে দাঁড়িয়ে আছে। তাই শুভ ঠিক কোন মেয়েটার কথা বলছে ও বুঝতে না পেরে প্রশ্ন করে। ওখানে তো অনেক মেয়ে দাঁড়িয়ে আছে, তুই কার কথা বলছিস? আরে ওই লাল জামা পরা মেয়েটার কথা। ওই দেখ, লম্বা চুল, ওর কথা বলছি। এমনি দেখলে তো শান্ত মনে হয়, তবে ভীষণ ডেঞ্জারাস। রুদ্র এবার ভালো করে লাল জামা পরা মেয়েটার দিকে তাকায়। মেয়েটাকে দেখতে বেশ মিষ্টি। শুভ একদম ঠিক কথা বলেছে। ওকে দেখে মনেই হয় না যে ও কোনো রকম ঝামেলা করতে পারে। ওর মুখের ভঙ্গি দেখে এই মুহূর্তে সেটা মনেও হচ্ছে না। রুদ্র এক মনে মেয়েটাকে দেখতে থাকে। নীল ওকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে বলে, মনে হচ্ছে মনে ধরেছে। কথা বলবো নাকি একবার তোর জন্য ওর সাথে? না, আমি ওকে দেখছি না। আমি আসলে বোঝার চেষ্টা করছি যে ওখানে কি হচ্ছে, মানে আবার কোনো ঝামেলা হচ্ছে কিনা, এই আর কি। ঝামেলা হলেই বা তোর কি, এত কেন ভাবছিস তুই? আর এই ঝামেলা মেটানোর জন্য অনেকে আছে, তোকে অত ভাবতে হবে না। ঝামেলা মেটানোর জন্য অনেকে আছে মানে? একটা ঝামেলা হচ্ছে কলেজের মধ্যে, আর আমাদের তো সেটা দেখতেই হবে যে কি হচ্ছে। আরে কোনো কিছু দেখতে হবে না। হ্যাঁ, এখন যদি তোর মনে হয় যে তুই একটু হিরো হবি, সেটা আলাদা ব্যাপার। তবে আমার মনে হয় এসবের মধ্যে ভাই নাক গলানো নাই ভালো। শুভ, বাজে বকবক করিস না তো। আচ্ছা, একটা কথা বল, যে ঝামেলাটা ঠিক কি নিয়ে হচ্ছে? আরে কি নিয়ে আবার, জানিসই তো এই কলেজে যখনই কোনো মেয়ে আসে, বিশেষ করে যারা কাউকে পাত্তা দেয় না, তাদের ওপর চোখ পড়ে ইউনিয়নদের। ওর ওপরেও সেরকম পড়েছিল। ও ইউনিয়নের সেই নীলদা আছে না, ও ও মেয়েটাকে প্রপোজ করেছিল। আর মেয়েটা সবার সামনে ওকে একটা চড় মেরে দিয়েছে। বড়লোক বাবার মেয়ে শুধু চড় মারেনি, উল্টে এক প্রকার গণধোলাই খাইয়েছে। তো নীলদার এটা বেশ খারাপ লেগেছে। তারপর থেকেই শুরু হয়েছে ঝামেলা। কালকে তো শুনলাম নাকি আবার চড় মেরেছে। এই গণধোলাইটা কারা দিয়েছে? আরে ওই মেয়েটার একটা গ্যাং আছে, ওরা 5 জন একসাথে ঘুরে বেড়ায়। আর এক একটা তো পুরো ডাকাত রানী। আর যাই হোক, বাদ দে বাবা, আমাদের এসব গণধোলাই খেয়ে কাজ নেই। সাধারণ ঘরের মানুষ বড় লোকের হাতে মারধর খেয়ে দরকার কি? সেদিন ওরা আর এই বিষয়ে কথা না বলেও রুদ্র মন থেকে ওই মেয়েটাকে কোনোভাবেই ভুলতে পারে না। মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে লালপুরি। এরপর আরও কিছুদিন কেটে গেছে। রুদ্র ওই মেয়েটার সাথে আলাপ করার চেষ্টা করেই গেছে, তবে তা খুব সাবধানে, যাতে মেয়েটা সেটা বুঝতে না পারে। দিন দিন ওর ভালো লাগা যেন বেড়েই যাচ্ছিল। অবশেষে একদিন এলো কথা বলার সুযোগ। কলেজে ক্লাস অফ থাকায় রুদ্র লাইব্রেরিতে বসেছিল। সেই সময় মেয়েটা সেখানে আসে। রুদ্র প্রথমে খেয়াল না করলেও পরে ওর চোখ আটকে যায় সামনে দাঁড়িয়ে থাকা সেই লাল পরীর দিকে, যে এক মনে কিছু একটা খুঁজে চলেছে। রুদ্র মনের সাহস নিয়ে তার দিকে এগিয়ে যায়। আপনি কি কিছু খুঁজছেন? না, আমি আসলে মেকআপ করছি। সকালে সময় পাইনি তো, তাই। মানে ঠিক বুঝলাম না। না বোঝার কি আছে? দেখতেই তো পাচ্ছেন যে আমি এখানে ঘাটাঘাটি করছি। তার মানে নিশ্চয়ই আমি কিছু খুঁজছি। হ্যাঁ, তা তো ঠিক। ঠিক যখন, তাহলে বোকা বোকা প্রশ্ন করছেন কেন? না মানে কোন বইটা খুঁজছেন সেটা যদি একটু বলেন, তাহলে আমি হয়তো আপনাকে সাহায্য করতে পারি। তা কিভাবে সাহায্য করবেন শুনি? আমি বইটা খুঁজে দিতে পারি। আরে বাহ! তার মানে আপনি জানেন যে এই লাইব্রেরিতে কোন বইটা কোথায় আছে, তাই তো? না, আমি কেন জানবো? তবে আপনি যদি বইটার নাম আর লেখকের নাম বলেন, তবে আমি কাউন্টারে স্লিপ জমা দিয়ে তাদের থেকে জেনে নিতে পারি বইটা আছে কি না। ওটা থেকে থাকলে তারা নিজেরাই আপনাকে দিয়ে যাবে। ও আচ্ছা, ধন্যবাদ।
যদি কিছু মনে না করেন, আপনার নামটা জানতে পারি? আমার নাম আয়েশা, তবে এর বেশি আমি নিজের সম্পর্কে আর কিছুই বলবো না। না, এর বেশি কিছু জানার আগ্রহ আমার নেই। আপনি বরং একটা কাজ করুন, ওখান থেকে স্লিপ নিয়ে বইটার নাম লিখে কাউন্টারে জমা দিয়ে দিন। আমার ক্লাস শুরু হয়ে যাবে, আমি বরং আসি। বলছি, তোমার নামটা তো বললে না? আমি রুদ্র। বলছিলাম, আর কিছুক্ষণ অপেক্ষা করলে তোমার কি খুব দেরি হয়ে যাবে? না, তবে স্যার আসার সময় হয়ে গেছে, সেজন্য চলে যাচ্ছি। কেন, কিছু দরকার? না, তা ঠিক নয়। আসলে আমি ঠিক বুঝতে পারছি না যে কোন বইটা নিলে সুবিধা হবে। অসুবিধা নেই, আপনি কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করুন। বিষয় বললেই ওরা বলে দেবে যে কি কি বই আছে আর কোনটা ভালো হবে। সে তো জানি, তাও তুমি থাকলে ভালো হতো। তোমার কথা শুনে মনে হচ্ছে বই সম্পর্কে তোমার বেশ ভালো ধারণা আছে। ধারণা আছে, তবে তা ভালো কি মন্দ জানা নেই। যাই হোক, চলুন। এরপর ওরা দুজন কাউন্টারে গিয়ে কথা বলে, বই নিয়ে বেরিয়ে যায়। তারপর যেতে যেতে আয়েশা বলে, আচ্ছা, আমি তো তুমি করে কথা বলছি, তাহলে তুমি আমাকে আপনি করে বলছো কেন? আসলে আমি এত সহজে কাউকে তুমি বলতে পারি না। আসছি। কথাটা বলে রুদ্র ওখান থেকে সরে যায়। তবে লালপুরীর সাথে কথা বলতে পেরে ওর বেশ ভালো লাগছিল। তবে সেটাও মুখে বলে না, সব কথা তো আর সবাইকে বলা যায় না। অপরদিকে শুভ এদের দুজনকে কথা বলতে দেখে একটু অবাকই হয়। সেই সময় আর কিছু না বলে ক্লাস শেষে রুদ্র যখন ওর ব্যাগ নিয়ে বেরোয়, তখন শুভ পেছন থেকে বলে ওঠে, তাহলে অবশেষে মেয়েটার সাথে ভাব জমলো, হ্যাঁ? এমন একটা কথা শুনে রুদ্র অবাক হয়ে যায়। তারপর নিজেকে সামলে নিয়ে বলে, কোন মেয়ে, কার কথা বলছিস তুই? বাবা, এমন ভাব করছে যেন কিছুই বুঝতে পারছিস না। তুই খুব ভালো করেই জানিস আমি কি বলছি। ঠিক আছে, বুঝতে যখন পারছিস না আমি বুঝিয়ে দিচ্ছি। লাইব্রেরিতে গিয়ে তুই যে মেয়েটার সাথে গল্প করছিলি, আমি তারই কথা বলছি। ওটা? আরে ওটা কিছু না। আসলে ওই মেয়েটা একটা বই খুঁজে পাচ্ছিল না, তাই জন্য আমি সাহায্য করছিলাম। আরে ভাই, এই বয়সে এরকম একটু হয়, এই নিয়ে এত চিন্তা করার কিছু নেই, আর অস্বস্তি বোধ করারও কিছু নেই। তবে আমাদের থেকে তুই এই কথাটা লুকাবি, এটা ভাই আমি ভাবতে পারিনি। মানে, কি বলতে চাইছিস তুই? আমি তোর থেকে কি কথা লুকিয়েছি? আমার যতদূর মনে পড়ছে, প্রথম দিন তুই আমাকে বলেছিলি তুই সহজে কারোর সাথে মিশতে পারিস না, কিন্তু তারপরে কখন যে তুই সবার সাথে এত সহজভাবে মিশতে শুরু করেছিস, সেটাই আমি ভাবছিলাম আর কি। শুধু তাই নয়, আমি এটাও খেয়াল করেছি যে মেয়েটাকে নিয়ে তোর একটা আলাদাই আগ্রহ কাজ করছে। তুই ঠিক কি বলতে চাইছিস আমায় একটু পরিষ্কার করে বলবি? এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা আমার পছন্দ হয় না। দেখ, আমি একটা কথাই বলতে চাইছি, সেটা হলো মেয়েটা খুব একটা সুবিধার নয়। এবার কেন কথাটা বলছি সেটা জিজ্ঞেস করিস না। তবে আমি বলবো, তোর যদি ওকে সত্যি ভালো লেগে থাকে, বা যদি তোকে পাত্তা দিয়েও থাকে, তাহলে সবটা একটু ভালো করে ভেবেচিন্তে তারপর কিন্তু সিদ্ধান্ত নিস। তুই একটা কথা বলে দিলি, আর আমি তার কারণ জিজ্ঞেস করতে পারবো না? কোনো কারণ ছাড়া এইভাবে একটা কথা কিভাবে মেনে নেব আমি? তার মানে তুই এটা স্বীকার করছিস যে তোর ওর প্রতি একটা আগ্রহ আছে, তাই তো? দেখ, আগ্রহ আছে কিনা আমি জানি না, কিন্তু কেন জানি না আমি ওকে কোনোভাবেই ভুলতে পারি না। রাতের বেলা ঘুমের মধ্যেও আমি ওকে দেখি। আমার সব সময় মনে হয়, এই বুঝি ওর সাথে দেখা হলো, এই বুঝি ওর সাথে কথা হলো। আর এই জন্য যখন সুযোগ পেয়েছিলাম, তখন ওর সাথে একটু কথা বলছিলাম। দেখ, তোর যখন কথা বলার ইচ্ছা করছে তুই কথা বল, আর মেয়েটা যখন তোর সাথে কথা বলছে তখন তাহলে আর তো কোনো অসুবিধা নেই। তবে যা করবি চোখখান খোলা রেখে করবি। দরকার হলে আমি নয় কারণটা তোকে পরে বলবো সময় হলে, এখনও কারণটা তোকে বলার সময় হয়নি বা কোনো দরকার পড়েনি, তাই ছাড়, বাদ দে। বেশ, আমি না হয় সেই সময়ের জন্য অপেক্ষা করব। এরপর আর কোনো কথা না বলে ওরা চলে যায়। পরের দিন রুদ্র কলেজে প্রবেশ করলে ওকে দেখে আয়েশা এগিয়ে আসে। আরে, তুমি এসে গেছো? আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমার জন্য? কিন্তু কেন?
আসলে কাল তোমার কথা শুনে যে বইটা নিয়ে গেছিলাম সেটা দিয়ে অনেক সাহায্য হয়েছে, সেই জন্য তোমাকে ধন্যবাদ জানানোর জন্যই খুঁজছিলাম। ও আচ্ছা, ঠিক আছে, আমি আসছি, আমার ক্লাস আছে। ক্লাসটা তো রোজ থাকে, একদিন কি একটু ক্লাস মিস করে গল্প করা যায় না? তা ঠিক নয়, আসলে আমি পড়াশুনোটা মন দিয়ে করতে চাই, যাতে একটা ভালো চাকরি করতে পারি, নিজের পায়ে দাঁড়াতে পারি। সে তো সবাই চায়, কিন্তু তার জন্য এক দুদিন ক্লাস কামাই করলে কিছু হবে না। চলো আমার সাথে। এই বলে আয়েশা কিছুই না বলে রুদ্রকে টানতে টানতে ক্যান্টিনের দিকে নিয়ে যায়। সেখানে শুভ আর নীল আগে থেকেই বসে গল্প করছিল। রুদ্রকে দেখে নীল বলে, আরে আয় আয় এদিকে আয়, আজকে আমাদের ক্লাসটা অফ আছে, সেজন্য আমরা সকাল সকাল এখানে চলে এসেছি। তুই এসেই ভালোই করেছিস, চল একটু আড্ডা দেওয়া যাক। ওদের দেখে রুদ্র সেদিকে এগিয়ে যায়। রুদ্রকে সেদিকে যেতে দেখে আয়েশা ওর পেছন পেছন সেই দিকেই যায়। তারপর ওদের সামনে গিয়ে বলে, আমি এখানে বসতে পারি তোমাদের সাথে? এই প্রশ্নে নীল আর শুভ বেশ অবাক হয়। নীলের মুখটা কেমন যেন কাঁচুমাচু হয়ে যায়। এটা দেখে আয়েশা হেসে বলে, আরে তোমার মুখটা ওরকম হয়ে গেল কেন? আমি বাঘ না ভাল্লুক যে দেখে এত ভয় পাচ্ছ? না তেমন কিছু না, ঠিক আছে বসো, কোনো অসুবিধা নেই। কিছুক্ষণ ওদের সাথে গল্প করে আয়েশা ওখান থেকে চলে গেলে নীল বলে, সামলে ভাই, দেখিস আবার আগুনে কি ঝাঁপ দিয়ে দিস না। মানে? কিছু না। যেতে যেতে কলেজে প্রায় কয়েক মাস কেটে যায়। প্রথম পরীক্ষাও এসে যায়, তাই এই সময় আর কারোর মধ্যে তেমন কথাবার্তা হয় না। তবে পরীক্ষার আগে তাদের প্রত্যেকের মধ্যে একটা ভালো বন্ধুত্ব গড়ে উঠেছিল। পরীক্ষার পর যখন আবার কলেজ শুরু হয়, তখন রুদ্র খেয়াল করে নীলের সাথে যেন আয়েশার বন্ধুত্বটা একটু বেশি মজবুত হয়ে উঠেছে। ও নীলের কাছে গিয়ে ফিসফিস করে বলে, তোর যখন ওকে এত পছন্দ ছিল, তাহলে সেটা আগেই বলতে পারতিস। অযথা আমার কাছে এইসব ভুলভাল বলার কি দরকার ছিল? মানে কি সব বলছিস তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? না, মাথা আমার ঠিকই আছে, তবে তোকে আমি ভালো বন্ধু ভেবেছিলাম। তুই যে এরকম কিছু করবি আমি সত্যিই ভাবতে পারিনি। দেখ রুদ্র, বাজে কথা বলিস না। আমি কি করেছি? কি করেছিস এখনো বুঝতে পারছিস না? প্রথমে ওরা দুজনে ফিসফিস করে কথা বললেও ধীরে ধীরে যেন গলা চড়তে থাকে। এটা দেখে আয়েশা এগিয়ে এসে বলে, আরে মনে হচ্ছে তোমরা কিছু নিয়ে ঝগড়া করছো, কি ব্যাপার? এমনিতেই রুদ্র ক্ষেপেছিল, তারপর আয়েশা এসে কথা বললে ওর মাথা আরো গরম হয়ে যায়। ও বেশ বিরক্তি নিয়ে বলে, এখন কি আমার বন্ধুদের সাথে কথা বলার জন্য তোমার থেকে পারমিশন নিতে হবে, নাকি ওদের আমি কি বলবো সেটা আগে তোমায় জানিয়ে দিতে হবে? দেখো, দুদিন এসে আমাদের বন্ধুদের মাঝে ফাটল ধরানোর চেষ্টা করো না। এসব এসব তুমি কি বলছো রুদ্র? আমার সবার আগে পরিচয় হয়েছে তোমার সাথে, তোমার বন্ধু হিসেবে আমি ওদের চিনি। একদম বাজে কথা বলবে না, আমার এসব বাজে কথা শুনতে একদম ভালো লাগে না। রুদ্র তুই কিন্তু এবার সত্যি খুব বাড়াবাড়ি করছিস। প্লিজ নীল, আমার ভালো লাগছে না। কি ভালো লাগছে না রুদ্র? তুমি কেন কথা বলছো মাঝখানে? যাও এখান থেকে। আয়েশা আর কিছু না বলে ওখান থেকে চলে যায়। নীল প্রচন্ড রেগে গিয়ে বলে, আমাকে সত্যি করে বলবি, তুই কি আয়েশাকে ভালোবাসিস? দেখ, যদি এরকম কোনো ব্যাপার থাকে তাহলে তুই আমায় বলতে পারিস। আমাদের মধ্যে এমন কোনো সম্পর্ক নেই। তুই কি আমাকে দয়া করতে চাইছিস? আমার কোনো দয়ার দরকার নেই, বুঝতে পেরেছিস তুই? এরপর রুদ্র চুপচাপ ওখান থেকে চলে যায়। নীলও ওর পেছন পেছন যায়, তবে কোনো লাভ হয় না। শুভ সবটা জানতে পেরে ওকে বোঝানোর অনেক চেষ্টা করে, তবে তাতেও কোনো লাভ হয় না। উল্টে ও শুভর সাথে খারাপ ব্যবহার করে। ধীরে ধীরে ওদের বন্ধুত্বের চিড় ধরতে থাকে। রুদ্র রুদ্র, বোঝার চেষ্টা কর, এমন কেন করছিস তুই? কাল শুনলাম নীলের সাথে নাকি ঝামেলা করেছিস। ঝামেলা আমি করিনি, ওই ঝামেলা শুরু করেছিল। তোর কি হয়েছে একটু বলবি? তুই কেন করছিস এরকম? রুদ্র কোনো উত্তর না দিয়ে ওখান থেকে চুপচাপ চলে আসে। এরপর দুদিন ও কলেজ যাওয়া তো দূর, বাড়ি থেকেও বেরোয়নি। সারাদিন ঘরে বসে বিড়বিড় করে গেছে। কেন আয়েশা, কেন? আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি তা কি তুমি বুঝতে পারোনি?
হ্যাঁ, আমি না হয় তোমাকে বলতে পারিনি, কারণ তোমার সাথে আমার অনেক তফাৎ। কিন্তু তুমি কি বুঝতে পারোনি? না, এটা আমারই ভুল। একটু বেশি আশা করে ফেলেছি আমি, আর এই জন্য অযথা নীল আর শুভর সাথে বন্ধুত্বটা নষ্ট হয়ে গেল। না না, আমি আর তোমার কথা ভাববো না। ওদের সাথে বন্ধুত্বটা ঠিক করে নেব। আমার মতো মধ্যবিত্তের কাছে ওটাই তো আসল। কলেজ থেকে বেরিয়ে একটা টিউশনে পড়াতো শুভ, তবে ইদানিং খরচটা বেড়েছে, তাই দুটো টিউশনে নিয়েছে ও। এতে কিছুটা সুরাহা হয়েছে, তবে খুব তাড়াতাড়ি আরও একটা নেবার ইচ্ছে আছে ওর। ছাত্রটাকে পড়িয়ে বেরোতে বেরোতে প্রায় 9টা বেজে গেছে, তাই বেশি কিছু না ভেবেই সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে ও। বেশ জোরেই সাইকেলটা চালাতে থাকে, পুরো রাস্তা ফাঁকা। তাই সাইকেলটা সাইডে রেখে ও কিছুক্ষণ অপেক্ষা করে। রাস্তা পুরো ফাঁকা, মাঝে মাঝে দু একটা গাড়ি বা বাইক ছুটে চলেছে, তবে কিছুক্ষণ পর মনে হয় কেউ যেন ওকে ফলো করছে। তাই সাইকেলটা সাইডে রেখে ও কিছুক্ষণ অপেক্ষা করে, তবে কাউকে দেখতে পায় না। তাই আর কিছু না ভেবে আবারও সাইকেল চালাতে শুরু করে। তখনও মনে হয় কেউ যেন ওকে ফলো করছে। তাই সাইকেলটা থামিয়ে এক সাইডে দাঁড়াতে যাবে, তার আগেই আচমকা একটা বাইক এসে ওর সামনে থামে। বাইকটা আচমকা ওর সামনে এসে থামায়, সাইকেলটা জোরে ব্রেক করতেই শুভ সাইকেল সমেত উল্টে পড়ে যায়। ওকে সাইকেল থেকে পড়ে যেতে দেখে বাইক আরোহীটা একটা সিটি মারে। ও বেশ অবাক হয়ে যায়। সামনের দিকে এগিয়ে গিয়ে তাকে কিছু জিজ্ঞেস করতে যাবে, তখন সে ওর ওপর ঝাঁপিয়ে পড়ে। কেমন আচমকা আক্রমণে শুভ মাটিতে পড়ে যায়। শুধু তাই নয়, এই সুযোগে সেই অবয়বটা ওর উপর চেপে বসে। হেলমেটের জন্য তার মুখ স্পষ্ট বোঝা যাচ্ছে না, তবে শুভ নিজেকে বাঁচানোর জন্য লড়তে থাকে। বাইক আরোহী শুভকে প্রচণ্ড মারতে থাকে। শুভ নিজেও বেশ কয়েকটা ঘুষি চালায়, তবে খুব একটা লাভ হয় না। তাই আর উপায় না পেয়ে কোনো রকম একটা লাথি মেরে লোকটাকে নিজের ওপর থেকে সরিয়ে উঠে দাঁড়ায়। তবে এতেও কোনো লাভ হয় না, উল্টে লোকটা ওকে পেছন দিয়ে আঘাত করে। তবে এবার আর কোনোভাবেই নিজেকে রক্ষা করতে পারে না ও। হাত পা চালিয়েও যেন কোনো কুল কিনারা করতে পারছে না। এমন সময় যখন প্রায় মরমর অবস্থায়, তখন একটা ছুরি দিয়ে শুভকে আঘাত করে। শুভ কাঁতর কণ্ঠে বলে ওঠে, কে কে তুমি? আমি তোমার কি ক্ষতি করেছি? কেন মারছো আমাকে? তবে সে আর কিছু বলে না, উল্টে আরো দুবার ছুরি দিয়ে আঘাত করে। শুভ রক্তে রাস্তাটা ভিজে যেতে থাকে। একপাশে ওর সাইকেলটা উল্টে পড়ে আছে, সেটা দেখে লোকটা একটা পৈশাচিক হাসি দেয়। তারপর একবার নিজের হেলমেটটা খুলে নিজের মুখটা দেখায়। শুভ তাকে দেখলেও কিছু বলতে পারে না। ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে। ওর নিথর মৃতদেহটা পড়ে থাকে রাস্তার মাঝখানে। পরের দিন সকালবেলা নীল বারবার শুভকে ফোন করছে, তবে কিছুতেই ফোনটা কেউ ধরছে না। তাই ও আর কিছু না ভেবে কলেজের জন্য বেরিয়ে যায়। কলেজে প্রবেশ করতেই রুদ্র ওর দিকে ছুটে আসে। তারপর নীল কিছু বুঝে ওঠার আগেই ওকে জড়িয়ে ধরে বলে, আমাকে ক্ষমা করে দে। আমি তোদের সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। বিশ্বাস কর, আমি জানি না আমি কেন এরকম করেছি, কিন্তু আমাকে ক্ষমা করে দে। সব ছেলে মানুষের একটা লিমিট থাকে রুদ্র। এখন সর এখান থেকে, আমাকে ক্লাসে যেতে দে। ক্লাস এখনও দেরি আছে। আমার তোর আর শুভর সাথে কিছু কথা আছে। শুভ কোথায়? শুভ কোথায় আমি ঠিক জানি না। প্লিজ বল না শুভ কোথায়। আমার তোদের দুজনের সাথে কথা আছে। আমি তোর কাছে ক্ষমা চাইছি। শুভর কাছেও আমায় ক্ষমা চাইতে হবে। আরে আমি সত্যি বলছি, জানি না শুভ কোথায়। সকাল থেকে ওকে ফোন করছি, ফোনে পাচ্ছি না, তাই বাধ্য হয়ে নিজেই কলেজে চলে এলাম। ও ঠিক আছে, শুভ আসুক, আমি ওর সাথে কথা বলবো। কিন্তু এখন অন্তত তুই আমায় ক্ষমা করে দে। বিশ্বাস কর, আমি যা করেছি আমি এরকম করতে চাইনি, কিন্তু কেন জানি না আমার তখন প্রচণ্ড খারাপ লাগছিল। ঠিক কী নিয়ে তোর খারাপ লাগছিল একটু বলবি? তুই কি ওকে ভালোবাসিস? দেখ, আমি তোকে আগেও বলেছি, তুই যদি ওকে ভালোবাসিস তাহলে সেটা স্পষ্ট করে বল। আসলে তোদের দুজনকে ওইভাবে দেখে আমার সত্যি খুব খারাপ লাগছিল।
হ্যাঁ, এটা ঠিক যে আমার ওর প্রতি একটা ভালো লাগা আছে, তবে ভালো কোনো দিনও বাঁচতে পারবো না। তার কারণ ওর আর আমার আকাশ পাতাল তফাৎ, সেটা তুইও খুব ভালো করে জানিস। আর আরও খারাপ লাগছিল যে তোরা দুজন আমাকে কিছু জানালি না। আমি তোদের নিজের খুব কাছের বন্ধু ভাবি, বিশ্বাস কর। দেখ রুদ্র, আমারও ওর সাথে সেই রকম কোনো সম্পর্ক নেই। আমরাও শুধু এমনিই কথা বলি। তোর যেমন ওর সাথে আকাশ পাতাল তফাৎ, ঠিক তেমন আমারও। এটা ঠিক যে ও আমার সাথে কথা বলে, আমার এটা ভালো লাগে, তবে এর বেশি কিছু না। আমি সব বুঝতে পেরেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দে। আমরা তো বন্ধু, বল। সেদিন তোদের সাথে খারাপ ব্যবহার করার পর এই দুদিন আমি নিজেও খুব কষ্টে ছিলাম। শুধু সারাদিন ভেবেছি যে আমি এটা কি করে ফেললাম। রুদ্রর কথাটা শুনে নীল কিছু বলতেই যাচ্ছিল, তার আগেই ওর ফোনটা বেজে ওঠে। পকেট থেকে ফোনটা বের করে দেখে শুভ কল করেছে। আর কোনো কথা না বলে তাড়াতাড়ি ফোনটা রিসিভ করে ও। তারপর এক প্রকার চিৎকার করে বলে ওঠে, বলি, তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? সকাল থেকে কতবার ফোন করেছি দেখেছিস? যদি কলেজে না আসার হতো একবার ফোন করে অন্তত বলতে পারতিস কোথায় আছিস, একটু বলবি আমাকে। আরে হলোটা কি, কিছু তো অন্তত বল। নীল আরো কিছু বলতে যাচ্ছিল, তবে ওকে থামিয়ে দিয়ে ওপাশ থেকে ভেসে এলো একটা গম্ভীর কণ্ঠস্বর। এই ফোনটা যার, আপনি তার কে হন? আমি ওর বন্ধু হই, কিন্তু আপনি কে? শুভ কোথায়? আসলে এই ফোনটা যার, তাকে কেউ নির্মমভাবে খুন করেছে। আমি তালতলা থানার পুলিশ বলছি। আপনি যত দ্রুত সম্ভব এখানে চলে আসুন আর ওনার বাড়ির লোককে খবর দিন। এসব আপনি কে বলছেন? কি করে হলো এগুলো? কখন হয়েছে? দেখুন, যতদূর আমার মনে হচ্ছে খুনটা কাল রাতেই হয়েছে, তবে আমরা খবর পেয়েছি আজ সকালবেলা। আপনি তাড়াতাড়ি চলে আসুন। কথাগুলো বলে লোকটা ফোনটা কেটে দেয়। নীল ওখানেই বসে পড়ে। ওর চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। ওকে এভাবেই চুপ হয়ে যেতে দেখে রুদ্র বলে, কিরে, কি হলো? কে ফোন করেছিল? শুভর কোনো খবর পেলি কোথাও? কখন আসবে? ও আর আসবে না, কোনোদিন আসবে না, আর কোনোদিন আমাদের সাথে কথা বলবে না। কী সব ভুলভাল বকে যাচ্ছিস তুই? কে ফোন করেছিল, কি বললো? থানা থেকে ফোন করেছিল, কাল রাতে কেউ বা কারা শুভকে খুন করে দিয়েছে। কি বলছিস এসব তুই? না, এটা হতে পারে না। আমার মনে হয় কেউ তোর সাথে মজা করছে। কেউ কেন এরকম একটা মজা করবে আমার সাথে? ওর কথা শুনে রুদ্রর পাশে বসে পড়ে। রুদ্রর চোখ দিয়েও টপ টপ করে জল পড়ছে। চোখের সামনে ভেসে উঠছে শুভর সাথে কাটানো ওদের সুন্দর মুহূর্তগুলো। ওদের বন্ধুত্বের স্মৃতিগুলো যেন তাড়া করে বেড়াচ্ছে। ও একটা ঘড়ির মধ্যে চলে গিয়েছিল, তবে হঠাৎ একটা কান্নার আওয়াজে ও চোখ খুলে তাকায়। চোখ খুলতেই দেখে নীল আয়েশাকে জড়িয়ে ধরে পাগলের মতো কাঁদছে, আর আয়েশা ওকে সান্ত্বনা দিচ্ছে। রুদ্র নিজেকে সামলে নিয়ে বলে, চল থানায় যাই। তবে আমি বলে দিচ্ছি, যে আমার বন্ধুর সাথে এরকম করেছে আমি তাকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। হ্যাঁ চল। এরপর ওরা তিনজন থানায় যায়। সেখানে গিয়ে শুভর মৃতদেহটা দেখে ওরা আঁতকে ওঠে। রুদ্র তো বমি করে দেয়। তারপর ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে ও। কোনো রকমে ওকে নিয়ে বাড়ি যায় নীল। এরপর বেশ কিছুদিন কেটে গেছে। রুদ্র এখন কিছুটা ঠিক আছে, তবে এখন ওর মনে আফসোস রয়ে গেছে যে শুভর কাছে ওর ক্ষমা চাওয়া হলো না। তবে ধীরে ধীরে আয়েশা আর নীলের সাথে বেশ ভালোই বন্ধুত্ব গড়ে উঠেছে ওর। এখন আর আগের মতো খারাপ লাগে না ওদের দুজনকে একসাথে দেখলে। নীল আর আয়েশার সম্পর্কটাও বেশ মজবুত হয়েছে। একটু আগেই আয়েশাকে বাড়িতে ছেড়ে দিয়ে নীল নিজের বাড়ির পথে রওনা দেয়। তবে অদ্ভুত ব্যাপার, আয়েশার বাড়ি থেকে বেরোনোর পরই ক্রমাগত ওকে একজন ফলো করে যাচ্ছে। প্রথমে ওর মনে হয়েছিল হয়তো সেই লোকটার গন্তব্য আর ওর গন্তব্য এক। তবে কি মনে হতেই ও একটু থেমে যায়। অদ্ভুতভাবে লোকটাও থেমে যায়। নীল এবার বেশ ভয় পেয়ে যায়, তাই আর কিছু না ভেবেই তাড়াতাড়ি হাঁটতে শুরু করে। তবু যখন সেই ছায়া ওর পিছু ছাড়ল না, তখনও কোনো উপায় না পেয়ে একটা অন্ধকার গলিতে প্রবেশ করে। আর এটাই হয় ওর জন্য সবচেয়ে বড় বিপদ। গলিটা এমনিতেই অন্ধকার, তার মধ্যে পুরো ফাঁকা।
হঠাৎ করেই একটা মানুষ এসে ওর উপর ঝাঁপিয়ে পড়ে পেছন দিক থেকে। ও সেই ধাক্কা সামলাতে না পেরে মাটিতে পড়ে যায়। ও মাগো, কে আপনি? দেখে চলতে পারেন না? মাগো, আমার কোমরটা ভেঙে গেল। এরপর কোনো রকমে উঠে দাঁড়ায়, তবে আবারও লোকটা ওর উপর ঝাঁপিয়ে পড়ে। তবে এবার শুধু ঝাঁপিয়ে পড়া না, বরং ওকে মারতে শুরু করে। আরে হচ্ছেটা কি? কি করছেন কি? ছাড়ুন আমাকে। তবে সেই লোকটা কোনো কথা না শুনে উল্টো হাতে মারতে থাকে। নীলও নিজেকে বাঁচানোর জন্য ওই লোকটাকে মারতে থাকে, তবে তার গায়ের জোরের সাথে কোনো মতেই পেরে উঠছে না। তাই আর কিছু না ভেবেই লোকটাকে নিজের ওপর থেকে সরানোর চেষ্টা করতে থাকে। তার মধ্যে যেন এক আসরিক শক্তি কাজ করছে। আমাকে ছেড়ে দাও। আমি তোমার কি ক্ষতি করেছি? কেন এইভাবে মারছো আমাকে? যতই তাকে বলতে থাকে যে আমায় ছেড়ে দাও, ততই লোকটা যেন ওর ওপর আরো বেশি করে হিংস্রভাবে প্রহার করতে থাকে। এমন সময় নীল প্রতিরোধ করার ক্ষমতাটুকু পর্যন্ত হারিয়ে ফেলে। ধীরে ধীরে তার শরীরটা যেন নেতিয়ে যায়। অবশেষে রাত যখন প্রায় পেরিয়ে যায়, তখন লোকটা একটা ছুরি বের করে নীলকে বেশ কয়েকবার আঘাত করে। অবশেষে নীল মৃত্যুর কোলে ঢলে পড়ে। তার নিথর দেহটা ওখানে পড়ে থাকতে দেখে লোকটা একটা অট্ট হাসি দিয়ে হেসে ওঠে। তারপর সেখান থেকে চলে যায়। পরের দিন কলেজে গিয়ে রুদ্র দেখে নীল আসেনি। এটা দেখে ও খুব অবাক হয়, কারণ সাধারণত খুব একটা দেরি করে না ও। তাই ও একবার চারপাশটা দেখে নিয়ে আয়েশার খোঁজ করতে শুরু করে। তবে কিছুক্ষণ পর আয়েশাকে বিধ্বস্ত হয়ে কলেজে প্রবেশ করতে দেখে অবাক হয়ে যায় সে। তাড়াতাড়ি করে ওর দিকে এগিয়ে এসে বলে, এ কি আয়েশা, তোমার কি হয়েছে? তোমাকে এরকম দেখাচ্ছে কেন? প্লিজ কিছু বলো। তোমাকে এরকম দেখাচ্ছে, নীলকে খুঁজে পাচ্ছি না। কি হয়েছে? নীল, নীল আর নেই। কথাটা বলতে বলতেই আয়েশা ভেঙে পড়ে। ওর কান্না দেখে কলেজের আরও কিছুজন ওদের দিকে এগিয়ে আসে। সবাই অবাক হয়ে ওদের দিকেই দেখছে। রুদ্র নিজে একদম চুপ হয়ে থম মেরে বসে পড়ে ওখানে। আমার বন্ধুটা, আগে শুভকে হারালাম, আর আজ নীলকেও। না, এটা হতে পারে না। কেন সব সময় আমার সাথে এরকম হয় বলতে পারো? আমার বন্ধুগুলো সব এক এক করে আমাকে ছেড়ে চলে যাচ্ছে। ওকে এভাবে ভেঙে পড়তে দেখে আয়েশা ওকে সান্ত্বনা দিতে থাকে। তবে রুদ্র ওর কোনো কথা না শুনে কাঁধের ব্যাগটা ঠিক করে নিয়ে ধীরে ধীরে কলেজের গেট থেকে বেরিয়ে যায়। ওকে দেখেই বেশ বিধ্বস্ত লাগছিল, তাই আয়েশা আর কিছু না ভেবে ওর পিছু নেয়। রুদ্র যেভাবে হেঁটে চলেছে তাতে যে কোনো মুহূর্তে ওর অ্যাক্সিডেন্ট হতে পারে। আয়েশা তাড়াতাড়ি পা চালিয়ে ওর হাতটা ধরে। রুদ্র, রুদ্র কি করছো? নিজেকে সামলাও, এমন এমন করো না। না, আমি আর পারছি না। আমার বন্ধুরা। দেখো, আমারও কষ্ট হচ্ছে। আমার আর নীলের সম্পর্কটা শুরু হয়েছিল সবে, কিন্তু ও আমাকে একা করে দিয়ে চলে গেল। আমাদের তো আরো অনেকটা পথ একসাথে যাবার কথা ছিল, তাই না? একদম ঠিক বলেছ। কেন বলো তো আমাদের সাথে এমন হলো? কাদের এত রাগ ছিল ওদের ওপর? কেন মারলো ওদের? জানি না, কিচ্ছু জানি না। পুলিশ না তো শুভর কেসের কোনো কিনারা করতে পেরেছে, আর না তো নীলের কেসের কোনো কিনারা করতে পারছে। শুধু বলছে এটা ওদের কোনো শত্রুর কাজ। আরে ওদের শত্রুটা কোথা থেকে আসবে? আমিও কথা বলেছি। ওদের একটাই কথা, ভালো করে ভেবে বলো তোমাদের কোনো কমন শত্রু আছে কিনা। আরে কেন শত্রু থাকবে? সেটাই তো জানি না, কিচ্ছু জানি না আমি। এরপর ওরা আর কোনো কথা বলে না। রুদ্র বাস থেকে নেমে চুপচাপ হাঁটতে থাকে। আয়েশা ওর সাথে ওর বাড়ি যায়। একটা এক কামরার ছোট বাড়ি, তবে বেশ গোছানো বাড়িটা। আয়েশা ভালো করে চারপাশটা দেখতে লাগলো। রুদ্র, তুমি কি এখানে একা থাকো? আসলে সত্যি বলতে আমি বরাবর খুব একা, তাই ওদের বন্ধু হিসেবে পেয়ে খুব ভালো লেগেছিল। কিন্তু দেখো, সেই সুখও আমার কপালে বেশি দিন স্থায়ী হলো না। এভাবে ভেঙে পড়ো না রুদ্র। দেখো,
আমারও তো কষ্ট হচ্ছে, কিন্তু কি করব বলো? আচ্ছা, এসব কথা এখন থাক। চা খাবে না কফি সেটা বলো। না, আজ আর কিছু ভালো লাগছে না। কিছুক্ষণ চুপচাপ বসি, তারপর বাড়ি যাব। তবে আয়েশা কিছুক্ষণ বললেও বেশ অনেকক্ষণ বসে থাকে। ধীরে ধীরে সন্ধ্যা হয়ে আসে, তবুও সে তার বাড়ি যাবার নাম করে না। ওর নিজের মনেই একটা ভালো লাগা কাজ করছে, তাই ও চুপচাপ ঘরের এক কোণে বসে আছে। রুদ্র হাতে করে একটা ট্রে নিয়ে ঘরে আসে। বলছি আয়েশা, সন্ধে হয়ে গেল, এবার তুমি বরং বাড়ি যাও। আসলে কি জানো তো, আমিও না তোমার মতো খুব একা, আর আজ নিজেকে আরো বেশি একা লাগছে, তাই এখানে চুপচাপ বসে আছি। আচ্ছা, এই নাও, ডিম টোস্ট খাও। এইভাবেই ধীরে ধীরে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যায়। রুদ্র ঘরের এক কোণে চুপচাপ বসে আছে। আয়েশা ধীরে ধীরে ওর কাছে যায়, তারপর খুব শান্তভাবে বলে, এখন বরং আমি আসি, বেশ অনেকটা দেরি হয়ে গেল। বলছিলাম, আর কিছুক্ষণ থেকে গেলে হতো না? না মানে, যদি কোনো আপত্তি না থাকে। বেশ। এরপর রুদ্র ওখান থেকে উঠে রান্নাঘরের দিকে চলে যায়, আর আয়েশা একটা গল্পের বই নিয়ে পড়তে থাকে। পড়তে পড়তে কখন যে অনেকটা সময় কেটে গেছে আয়েশা খেয়াল করেনি সেটা। তবে ঘড়ির কাঁটা যখন জানান দিল রাত প্রায় 9টা বাজে, তখন আয়েশা বইটা রেখে তড়িঘড়ি উঠে দাঁড়ালো। তারপর কোনো রকমে ঘর থেকে বের হতে যাবে এমন সময় একটা অবয়ব এসে দরজার সামনে দাঁড়ালো। আয়েশা রুদ্র ভেবেই বলল, এই তো, আমি তোমাকেই খুঁজছিলাম, ভালো হয়েছে। এখন আমি আসি রুদ্র, কাল কলেজে দেখা হবে। আরে কিছু তো বলো। রুদ্র কিছু বলছে না দেখে ও বেশ অবাক হয়। একবার ভালোভাবে তাকায়, না, অবয়বের মুখ দেখা যাচ্ছে না। কে আপনি? সরুন, আমায় যেতে দিন। এই বলে ও বেরিয়ে যেতে যাচ্ছিল, এমন সময় লোকটা ওর হাত টেনে ধরে। তারপর কর্কশ শব্দে বলে ওঠে, এত তাড়া কিসের তোমার? তোমার সাথে একটুখানি সময় থাকলে তুমি এরকম কেন করতে থাকো? রুদ্র, রাত 9টা বাজে, এখন আর মজা করো না। সরো, এখনো যদি না বেরো তাহলে আমার বাড়ি যেতে অনেক দেরি হয়ে যাবে। কেন, এখানেই থেকে যাও না, এক রাত কি এমন সমস্যা হবে? কথাটা বলেই অবয়বটা নিজের মুখের কাপড়টা সরায়। আয়েশা একটু অবাকই হয়, এ তো রুদ্রই, তাহলে এতক্ষণ এমন কেন করছিল? না, আর কিছু ভাবতে পারছে না সে। আর ইউ ম্যাড রুদ্র? কি সব ভুলভাল বলে যাচ্ছ তুমি? আমি কেন এখানে থাকতে যাব? হ্যাঁ সেই, আমি তো পাগল, আমি তো উন্মাদ, আমি তো খারাপ, তাই না? না রুদ্র, আমি ওইভাবে বলতে চাইনি। আসলে আমার অনেকটা দেরি হয়ে গেছে, একটু তো বোঝার চেষ্টা করো। না, করব না বোঝার চেষ্টা। আমি কিছু বুঝতে চাই না, আমি কিছু শুনতে চাই না। কথাগুলো বলতে বলতেই লোকটা ধীরে ধীরে হিংস্র হয়ে ওঠে। এটা দেখে আয়েশা বেশ ভয় পেয়ে যায়। এরপর ও কিছু বুঝে ওঠার আগেই লোকটা ওর উপর ঝাঁপিয়ে পড়ে। আয়েশা নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে, তবে ও কোনোভাবেই নিজেকে ছাড়াতে পারে না। আয়েশার মনে হতে থাকে ওর সামনে কোনো মানুষ নয়, বরং কোন একটা দানব দাঁড়িয়ে আছে, যে প্রবল আক্রোশে ওর উপর ঝাঁপিয়ে পড়ছে। বেশ অনেকক্ষণ ধস্তাধস্তি চলার পর এক পর্যায়ে লোকটা একটা ছুরি নিয়ে আয়েশার পেটে ঢুকিয়ে দেয়। আয়েশা যন্ত্রণায় কাতর হয়ে ওঠে। রুদ্র, রুদ্র, এটা তুমি কি করলে? আমি আমি তোমার কি ক্ষতি করেছিলাম? কেন করলে তুমি এটা? উহ, আসলে কি জানো তো, আমি না আবার ঠিক না শুনতে পারি না। আর তখন থেকে কি রুদ্র রুদ্র বলে যাচ্ছ? কে রুদ্র? কোথায় রুদ্র? এখানে কোনো রুদ্র নেই। তোমার তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি পাগল হয়ে গেছো। ছাড়ো আমাকে। হুম, ছাড়বো না।
আয়েশার কথা ইতিমধ্যেই জড়িয়ে যেতে শুরু করেছে। ও জোরে জোরে শ্বাস নিচ্ছে, তাও বাঁচার একটা শেষ চেষ্টা করার জন্য ও চারপাশে তাকাতে থাকে। খুব কষ্ট করে উঠে দাঁড়িয়ে ঘরের এক কোণে একটা ফুলদানি নেয়। এর মধ্যে লোকটা ওর পেটে আবার ছুরি দিয়ে আঘাত করে। তবে আয়েশা নিজের সেই শক্তিটুকু দিয়ে ফুলদানিটা দিয়ে লোকটার মাথায় খুব জোরে একটা বাড়ি দেয়। বাড়ি মারার সাথে সাথে লোকটার হাত থেকে ছুরিটা পড়ে যায়, আর তার সাথে মুখের কাপড়টাও সরে যায়। আয়েশাও ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ে। বেশ কয়েকটা জোরে শ্বাস টানার পর আয়েশা ওখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ওর নিথর দেহটা মাটির ওপর পড়ে থাকে। এদিকে লোকটার মাথায় আঘাত করলেও আঘাতটা জোরে না লাগায় ওর কিছুক্ষণ পর জ্ঞান ফিরে আসে। ধীরে ধীরে চোখ খুলে উঠে বসে ও। তারপর একবার চারপাশটা ভালো করে তাকিয়ে নেয়। মাথাটা যেন যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে ওর। তারপর ভালো করে চারিদিকে তাকাতে গিয়ে আয়েশার নিথর দেহটা দেখে ও ভয় পেয়ে চিৎকার করে ওঠে। দু হাত দিয়ে নিজের মাথার চুল টেনে ধরে। এসব এসব কি হচ্ছে আমার সাথে? এগুলো কে করলো? আয়েশাকে কে মেরে দিয়ে গেল? আর আর আমি না এখানে পড়েছিলাম কেন? কি হয়েছে এখানে? কথাগুলো বলতে বলতেই রুদ্র দুহাত দিয়ে মাথার চুল টেনে ধরে। তারপর চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিতে থাকে। কোথা থেকে কি হয়ে গেল ও কিছুই যেন বুঝতে পারছে না। তবে বেশ কিছুক্ষণ ধরে জোরে জোরে শ্বাস নেওয়ার কারণে ধীরে ধীরে ও শান্ত হয়ে যায়। তখন চোখের সামনে ওর কিছু দৃশ্য ভেসে ওঠে। একটা লোক কালো চাদরে তার সর্বাঙ্গ ঢাকা কি নির্মমভাবে সে আয়েশাকে হত্যা করছে। আর তারপরে দেখতে পায় লোকটার মুখ থেকে কাপড়টা সরে গেছে। আমি কি দেখলাম? আমি আমি নিজে হাতে আয়েশাকে খুন করেছি? না না, এটা হতে পারে না। আমি খুনি নই। আমি খুব ভালো একজন মানুষ। এসব কি দেখছি? আমি এসব কিছু করিনি। না 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 না, আমি এসব করিনি। কথাগুলো বিড়বিড় করে বলতে বলতেই নিজের দু হাত দিয়ে মুখটা চেপে ধরে রুদ্র। চোখের সামনে ধীরে ধীরে বিভিন্ন দৃশ্য ভেসে উঠতে থাকে, যেখানে ও কখনো শুভকে খুন করছে, কখনো বা নীলকে, আর কখনো আয়েশাকে। আমি কি করে ফেললাম? আমি কি করে ফেলেছি? আমি একজন খুনি? এটা হতে পারে না। না না না, আমি খুন করতে পারি না। না। এরপর রুদ্র ধীরে ধীরে উঠে দাঁড়ায়, সামনে থাকা ছুরিটা হাতে তুলে নেয়। তারপর পাগলের মতো হাসতে হাসতে বলে, না না, খুন তো আমি করিনি। খুন করেছে ওই লোকটা, ওই ওই কালো চাদরে মুখ ঢাকা লোকটা। আমি খুন করিনি। ওরা তিনজন যে আমার খুব ভালো বন্ধু ছিল, আমার খুব কাছে। ওদেরকে আমি খুন করতে পারি না। ওদেরকে আমি খুন করতে পারি না। না, কখনো না। আমি এত বাজে ছেলে নই। আমি ওদের খুন করিনি। কথাগুলো বলতে বলতে নিজের অজান্তেই নিজের হাতের শিরা কেটে ফেলে রুদ্র। এতক্ষণে যেন সে মাথা ব্যথার আর হাতের শিরা কাটার ব্যথা উপলব্ধি করতে পারে। সে যন্ত্রণায় মুখ দিয়ে গোঙানি বেরিয়ে আসে। সে বিড়বিড় করে বলতে থাকে, প্রেম সব শেষ করে দিয়ে গেল। এই প্রেম আমার মতো একটা শান্ত ছেলেকে খুনি বানিয়ে দিল। আমার হাতে আমার ভালোবাসার মানুষটার রক্ত লেগে আছে। শুধু তাই নয়, সেখানে লেগে আছে আমার খুব কাছের বন্ধুদের রক্ত। আয়েশা, বিশ্বাস করো, আমি সত্যিই তোমাকে ভালোবেসেছিলাম। কিন্তু এসব কি হয়ে গেল? কেন হলো? কি দোষ ছিল আমার? কি দোষ ছিল? কথাগুলো বলতে বলতে খুব জোরে জোরে শ্বাস টানতে থাকে। ধীরে ধীরে শরীরটা যেন পুরোটাই অবশ হয়ে আসছে। এক সময় আর চোখ খুলতে পারে না রুদ্র। ধীরে ধীরে সেও মৃত্যুর কোলে ঢলে পড়ে। আর এর সাথে শেষ হয়ে যায় একটা না হওয়া প্রেমের গল্প, আর তার সাথে সদ্য পথ চলতে শুরু করা এক প্রেমিক যুগলের গল্প।
তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্পটা? ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং কমেন্ট করে জানান আপনাদের মতামত। আজকের গল্পের সূত্রধার আমি সূর্য, গল্প পাঠে নিগম, বিভিন্ন চরিত্রে তৃষা, সূর্য, তনয়, শুভম ও দিগন্ত, শব্দগ্রহণে সূর্য, আবহে দ্বীপ, পরিচালনায় টিম রাতের গল্প। তাহলে দেখা হচ্ছে আবার অন্য কোনো গল্পে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।